সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমি বেহালাতে এক হন্টেড বাড়ি, অলৌকিক ঘটনা, সেই বাড়ির এক অলৌকিক ঘটনা আমি সবাইকে আজকে রাতে বলতে চলেছি। তো বেহালার এই পুরনো ফ্ল্যাটে বা পুরনো এই বিল্ডিংয়ে একটা নির্দিষ্ট ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটে যারাই ভাড়া নিতে যায় তারা কিন্তু আর ফেরে না, তারা সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যায়। তো একটা সময় অভিষেক বলে একজন এই বাড়িতে ভাড়া নিতে যায়, বেহালার এই পুরনো ভুতুড়ে বাড়িতে। এটি অত্যন্ত সত্য ঘটনা, খুবই সত্য ঘটনা, যেটা বেহালাতে এখনও এই বাড়িটা কিন্তু রয়েছে। তো অভিষেক এই পুরনো বিল্ডিংয়ের 4 তলার এক ফ্ল্যাটে ভাড়াতে থাকতে যায়। যেদিন অভিষেক প্রথম দিন এই বাড়িতে আসে, সেদিন রাতে হঠাৎ করে অভিষেকের চোখ পড়ে রুমের দরজার দিকে। এবার রাত তখন প্রায় 10:30 বাজে। এবার রুমের লাইটটাও যেন হঠাৎ করে দপদপ করে জ্বলছে। একদিন অভিষেকের এই এক্সপিরিয়েন্সটা হয়। এবার অভিষেকের মনে হলো যেন জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, আর কিছুক্ষণ পরেই দরজাতে যেন ঠক ঠক করে কেউ নক করছে। এবার অভিষেক ধীরে ধীরে দরজার দিকে এগোলো। এবার অভিষেক জিজ্ঞাসা করলো, কে? কিন্তু দরজার ওপাশ থেকে কোনো উত্তর এলো না। সেজন্য অভিষেকও আর দরজা খুলল না। এরকম করে প্রায় 3টে রাত দরজাতে এরকম আওয়াজ হতে থাকে, ঠিক রাত 10:30 থেকে রাত 11টার মধ্যে। কিন্তু অথচ দেখা যায় বাইরে কিন্তু কেউ নেই। এবার একটা ঘটনা ঘটে, যেটা হলো অভিষেকের সাথে একটা ছেলে থাকতো, রুমমেট, অর্ণব বলে। একদিন কি হয়, এই অর্ণব বলে ছেলেটা হঠাৎ করেই যেন নিখোঁজ হয়ে যায়, কোনো রকম চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে যায়। এবার এই যে অর্ণব নিখোঁজ হয়, মানে অভিষেকের রুমমেট, যে রুম থেকে নিখোঁজ হয় সেই রুমের দরজা কিন্তু ভেতর থেকেই লাগানো ছিল, জানালা বন্ধ ছিল। তারপরেও যে কিভাবে নিখোঁজ হয়ে যায় অভিষেকের রুমমেট অর্ণব, সেটা খুবই ভাবার বিষয়। এবার এটা নিয়ে পুলিশ কেসও হয়, পুলিশও আসে। পুলিশ এসে বলে মনে হচ্ছে অর্ণব নিজেই কোথাও উধাও হয়ে গেছে। পুলিশ এসে এটা বলে, কিন্তু অভিষেকের মনে হয় এটা কিন্তু সত্যি নয়, কিছু একটা কারণ রয়েছে, কিছু একটা গোপন জিনিস আছে। এবার অভিষেক অনেকবার শুনেছিল যে অর্ণব বলেছিল অভিষেককে যে ভাই, ঘরের মধ্যে না কিছু একটা আছে, একটা ছায়া, সেটা মানুষ না কি আমি জানি না। অভিষেক তখন তাকে মজা করে বলেও ছিল যে দেখ, তুই ঘুমোতো, যত সব দুঃস্বপ্ন দেখিস। আর সেই রাতেই কিন্তু অর্ণব নিখোঁজ হয়ে যায়। গোটা ঘর খুঁজেও কিন্তু অর্ণবকে পাওয়া যায়নি। এবার গোটা ঘরের ভেতরে যেন একটা অদ্ভুত গন্ধ লেগে আছে, আর গন্ধটা যেন স্যাঁতস্যাঁতে মাটির সাথে, যেমন সিঁদুর মিশে গেলে যেরকম একটা গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধ।
এবার অভিষেক একজন পুলিশের অফিসার এসআই সাব ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জিকে ফোন করে। এই অর্ঘ্য মুখার্জি কিন্তু একজন সৎ অফিসার, খুবই অনেস্ট, এবং ইনি যতগুলো পুলিশ ইনভেস্টিগেশন করেছেন অর্ঘ্য মুখার্জি খুবই সততার সাথে কাজ করেছেন। এবার এই পুলিশ ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জি অভিষেককে ফোনে বলে, তুই যদি চাস আমি কালই সকালে ফ্ল্যাটে আসব। এটা অভিষেককে ওই পুলিশ ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জি বলে। এবার পরের দিন সকাল 9টায় পুলিশ অর্ঘ্য মুখার্জি সাব ইন্সপেক্টর উনি অভিষেকের ফ্ল্যাটে আসেন। এবার অর্ঘ্য মুখার্জি বললেন অভিষেককে যে এই ফ্ল্যাটের ইতিহাস কি জানিস? অভিষেক বলল, না তো। এই ফ্ল্যাটে 2011 সালেই একজন কলেজ ছাত্রী সুমনা পাল বলে নিখোঁজ হয়ে যায়। এটা অর্ঘ্য মুখার্জি সাব ইন্সপেক্টর তিনি অভিষেককেও এই কথাটা বলে। এবার নামটা শোনা মাত্রই যেন অভিষেকের গায়ে যেন একটা ঠান্ডা লেগে গেল। অভিষেক জানতে পারে ওই পুলিশ ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জির কাছ থেকে যে ওই কলেজ ছাত্রী যিনি নিখোঁজ হয়েছিলেন সুমনা, ওনার বাবা একজন ডাক্তার ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছিলেন মেয়েকে খুঁজে বার করতে, কিন্তু তিনি পারেননি। তো এই পুলিশ ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জি বলেন যে এটা প্রথম নয়, এর আগে এরকম অনেকবার অনেক ঘটনা ঘটেছে। এগুলো বলে প্রায় দুপুর হয়ে যায়। তখন ওই সাব ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জি উনি দুপুরবেলা ফিরে চলে গেলেন। অভিষেক কী করলো, মনে মনে ভাবলো অভিষেক যে এবার আমি নিজেই যেন অনুসন্ধানে নেমে পড়ব। সে এবার খুঁজে বার করলো যে কলেজ ছাত্রী সুমনা পাল যিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন এই বাড়ি থেকে, তো ওনার পিতা বা বাবা ডক্টর অশোক পাল ওনার বাড়িতে গেলেন। এবার ওনার বাড়িতে দেখা করতে গেলেন, টালিগঞ্জের এক বাড়িতে। দেখা করতে যাওয়ার সময় বাড়িতে দেখলেন একটা বৃদ্ধ লোক দরজা খুলল। সেই বৃদ্ধ লোকের চোখে ক্লান্তি এবং একটা যেন মুখে বিষাদের ছাপ। অভিষেক বলল, আপনি কি ডক্টর অশোক পাল? তো বৃদ্ধটা বললেন, হ্যাঁ, আপনি কে? অভিষেক বলল, আমারও এক বন্ধু উধাও হয়ে গেছে একটা ফ্ল্যাট থেকে, যেখানে আগে একটা সময়ে আপনার মেয়ে থাকতেন। ডাক্তার অশোক তো চমকে উঠলেন, বলল, হ্যাঁ, আপনি ওই ফ্ল্যাটে আছেন? অভিষেক বলল, হ্যাঁ, গত মাসে ভাড়া নিয়েছি। এবার ডাক্তার অশোকবাবু বললেন যে ওখানে না কিছু একটা আছে। অভিষেক চমকে উঠল, বলল, মানে? ডক্টর অশোকবাবু বললেন, আমি যখন মেয়ের রুমে ঢুকেছিলাম একটা ছায়াকে দেখেছিলাম। অভিষেক বলল, ছায়া? সেটা আবার কেমন? ডক্টর অশোক বললেন, মানুষের মতোই, কিন্তু মুখ দেখা যায় না, শুধু দাঁড়িয়ে থাকতো, ছায়াটা নড়তো না। আর আমি যখন লাইট জ্বালাতাম তখনই যেন ছায়াটা মিশে যেত। অভিষেক এটা শোনার পর যেন অবাক হয়ে গেল। এতটা সময় হয়ে গেল কিন্তু কেউ পুলিশে কিছু জানায়নি কেন? ডক্টর অশোকবাবু বললেন, আমরা বলেছিলাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না। এবার অভিষেক বলল, আচ্ছা, আপনার মেয়ের কি কোনো ডায়েরি বা কিছু এরকম কিছু আছে?
ডক্টর অশোকবাবু বললেন, হ্যাঁ ডায়েরি আছে, কিন্তু ডায়েরিতে কিছুই লেখা নেই। শুধু একটা বাক্য বারবার লেখা আছে ডায়েরিতে, যেন ও ঘরে কেউ আছে, ও ঘরে কেউ আছে, এই কথাটা বারবার যেন ডায়েরিতে লেখা ছিল। অভিষেক তারপর ডায়েরিটা দেখতে চাইল। তারপর অভিষেক ডায়েরিটা দেখল যে পাতার পর পাতা যেন শুধু একটাই বাক্য লেখা, ও ঘরে কেউ আছে। ওই ঘরে যেন কেউ আছে, এই কথাটা বারবার লেখা আছে ওই ডায়েরিতে। ওই সুমনা বলে যে মেয়েটা উধাও হয়ে গেছিল, ওর ডায়েরিতে যেন এই কথাটা বারবার লেখা আছে। অভিষেকের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। তারপর সে অভিষেক আবার ওই ফ্ল্যাটে ফিরে এলো। রাত তখন সেই 10:30। আবার সেই দরজায় শব্দ, ঠক ঠক ঠক। অভিষেক শুধু দরজার দিকে তাকালো। এবার সে ধীরে ধীরে দরজাটা খুলল, কিন্তু কেউ নেই বাইরে। কিন্তু দরজার নিচে একটা কাগজ পড়ে আছে, এক টুকরো কাগজ। তাতে লেখা, ঘুমাও না। অভিষেক দেখে চমকে উঠল। কে লিখতে পারে এই লেখাটা? হ্যান্ডরাইটিংটা যেন মনে হচ্ছে অর্ণবের মতো। রাত এবার বাড়ছে। অভিষেক যেন বিছানায় বসে পড়ল। হঠাৎ করে যেন বাড়ির বাতিটা, লাইটটা যেন নিভে গেল। জানলাটা খুলে গেল আস্তে আস্তে। ঘরে যেন একটা ঠান্ডা হাওয়া ঢুকলো। আর সেই পুরনো গন্ধ, মাটি আর সিঁদুরের মিশিয়ে একটা গন্ধ। আর মনে হলো ঘরের কোণাতে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, একটা ছায়া, যেটা অন্ধকারে মিশে গেছে। অভিষেক এবার চিৎকার করলো, কে আছিস ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ যেন ছায়াটা নড়ে গেল। আস্তে আস্তে করে ছায়াটা যেন অভিষেকের দিকে এগোতে লাগলো। আর অভিষেক যেন পেছাতে লাগলো, আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকলো। অভিষেকের শরীর যেন কাঁপছে, আর পা যেন আটকে গেছে। ছায়াটা যেন এবার মুখ তুলে তাকালো, কিন্তু ছায়াটার মুখ দেখা যাচ্ছে না, শুধুই যেন গভীর অন্ধকার। যেই অভিষেক লাইটটা জ্বালালো, সঙ্গে সঙ্গে ছায়াটা যেন উধাও হয়ে গেল। এবার অভিষেক মেঝের উপর যেন বসে পড়ল। সারাটা শরীর যেন ঘামছে অভিষেকের। কারণ ছায়াটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে, কিন্তু সেই গন্ধটা রয়ে গেছে। মনে হচ্ছিল ওই ছায়াটা যেন তাকে কিছু বলতে চায়, তাকে যেন অনবরত অনুসরণ করতে চায়। হঠাৎ বিছানার নিচ থেকে একটা শব্দ, ঘস ঘস ঘস। সে টর্চ নিয়ে নিচে তাকালো অভিষেক। কিছু যেন একটা নড়ছে মনে হলো বিছানার নিচে। সাহস করে তাকিয়ে দেখলো একটা ডায়েরি। ওই ডায়েরিতেও সেই একই লেখা লেখা আছে যে ওই ঘরে কেউ আছে। কিন্তু এটা তো, ওই ডায়েরিটা তো সেই ডাক্তারবাবুর কাছে ছিল, সুমনার বাবা ডক্টর অশোকবাবুর কাছে। সে খুলে দেখলো না, এই ডায়েরিটা একটু আলাদা। ডায়েরির প্রথম পাতাতে লেখা আছে অর্ণব ঘোষ 2025। লেখা আছে যে আমি অর্ণব ঘোষ
কিছু একটা আমাকে খুঁজে বের করতে চাইছে, আমি বুঝতে পারছি। প্রথমে আমার স্বপ্নে এসেছিল, তারপর বাস্তবে। এইগুলো যেন অর্ণব ওই ডায়েরিতে একটা সময় লিখেছিল। অভিষেক আরও পড়তে লাগলো ডায়েরিতে লেখা আছে যে একদিন আমি দেখলাম দরজার ওপাশে আমারই মতো আরেকজন কেউ দাঁড়িয়ে আছে, যার চোখ নেই। সে বলল, তুই আমার ঘর দখল করে নিয়েছিস, এবার তুই যাস। এইগুলো যেন ওই ডায়েরিতে লেখা আছে। অভিষেকের মনে হলো যেন এখনই যেন অভিষেক যেন পাগলের মতো হয়ে যাবে। সে জানলা খুলেই বাইরে তাকালো। নিচের রাস্তায় কেউ নেই। আর নিচের রাস্তা থেকে ওই মাঝ রাত্রে 2টোর দিকে নিচ থেকে যেন কেউ কোনো বৃদ্ধা রাস্তায় হাঁটতে হাঁটতে ওপরের দিকে ওই 4তলার ফ্ল্যাটে যেন কেউ তাকিয়ে থাকছে, এবং তার চোখটা যেন পুরোপুরি অভিষেকের দিকে। আর মনে হলো ওই বৃদ্ধটা যেন হেসে উঠল অভিষেকের দিকে। অভিষেক সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে অভিষেক সিদ্ধান্ত নিল সে আর ফ্ল্যাটে থাকবে না, বন্ধুর বাড়ি চলে যাবে। কিন্তু দরজা খুলতে যাওয়ার সময়তেই মনে হলো দরজা যেন বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। এটা সম্ভব কিভাবে হতে পারে? চাবি তার কাছে আছে, তারপরেও দরজা বাইরে থেকে লক কিভাবে হয়ে যেতে পারে? সঙ্গে সঙ্গে অভিষেক কী করলো, সাব ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জিকে ফোন করলো, কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই, কলও গেল না। তখনই তার মনে হলো ঘরটাই যেন তাকে আটকে রেখেছে। অর্ণব আর সুমনা, এই দুজন মানুষ এই ঘর থেকেই কিন্তু একটা সময় নিখোঁজ হয়ে যায়। তার মানে এরাও কিন্তু এই ঘর থেকে কেউ বাইরে যেতে পারেনি। অভিষেকের মনে হলো আমারও কি এরকম হবে? সে দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা নড়ল না। জানালা খুলে লাফ দেওয়ারও চিন্তা মনে করলো, কিন্তু ওই 4তলা থেকে যদি লাফ দেয় তাহলে কি আর অভিষেক বাঁচবে না। তখনই যেন অভিষেক জ্ঞান হারিয়ে আস্তে আস্তে যেন মেঝেতে শুয়ে পড়ল। এবার পরের দিন সকালবেলা অভিষেক দেখে যে সে হসপিটালে ভর্তি আছে। অভিষেকের শরীর যেন প্যারালাইজড হয়ে আছে। এবং তখনই পুলিশ সাব ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জি সব ব্যাপারটা জানতে চাইলেন, এবং পরের দিন 5 দিন হসপিটালে ভর্তি থাকার পর অভিষেক ডিসচার্জ হয়ে যায়। এবং অর্ঘ্য মুখার্জির কাছ থেকে পুরো ঘটনাটা উনি পরে জানতে পারেন যে এর আগেও এরকম দুজন নিখোঁজ হয়েছিল, সুমনা এবং সুমনার বান্ধবী। তো পুরো ঘটনাটা অভিষেক সাব ইন্সপেক্টর অর্ঘ্য মুখার্জির কাছ থেকে জানতে পারে। এবার এই ঘটনাটার সেকেন্ড পার্ট যদি কেউ চায় তাহলে আমি পরের ভিডিওতে বলবো। আপনারা যদি চান এই ঘটনার দ্বিতীয় পার্ট আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই এগিয়ে নিয়ে চলুন এই ফানি পিসি চ্যানেলকে। ধন্যবাদ।